ফসলি জমিতে আবাসন বাণিজ্য, ঢাকায় আশঙ্কাজনক হারে কমছে কৃষি আবাদ। মেগা প্রকল্পে মনোযোগ থাকলেও নজর নেই খাদ্য উৎপাদনে। নীতিমালা না থাকায় সুযোগ নিচ্ছে পুঁজিপতিরা। পরিবেশ দূষণকারী ধনী দেশগুলোর কাছে বাংলাদেশের পাওনা $5.8 ট্রিলিয়ন। অ্যাকশনএইডের প্রতিবেদন, উন্নয়নের নামে প্রায় $78 বিলিয়ন বিদেশি ঋণের ফাঁদে জর্জরিত। 45 ডে ট্রেনিং করার পরে তোদেরকে সীমান্তে নিয়ে যুদ্ধ করাবে। বম পড়া দেখে মনে করেন যে আমার আরো আতঙ্ক ঢুকে গেছে। কোটি কোটি টাকাও থাকে, আপনি আনতে পারবেন না। রুশ সেনা ক্যাম্প থেকে ফিরলেন দুঃসহ স্মৃতি নিয়ে। চাকরির প্রলোভনে দালালের প্রতারণার জালে আটকা বাংলাদেশি শত শত তরুণ। এবং বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু আজ। প্রতিপক্ষ ভারত নিজেদের সামর্থ্যে আস্থা রাখছে শান্ত। ম্যাচের আগে মূল মাঠে অনুশীলন করে নতুন বিতর্ক টিম ইন্ডিয়ার। সকালের সময় সঙ্গে আছি আমি সর্দার মোহাম্মদ আরিফ। শিল্প কারখানা ও আবাসন প্রকল্প গড়ে উঠতে উঠতে ঢাকা জেলার কৃষি জমির দেখা মিলছে কেবল নবাবগঞ্জ ও দোহার উপজেলায়। গত এক যুগে ঢাকা ঘিরে কয়েকটি মেগা প্রকল্প বাস্তবায়িত হলেও নজর দেয়া হয়নি খাদ্য উৎপাদন প্রক্রিয়ায়। বিশেষজ্ঞরা বলছেন, রাজুকের বিশদ অঞ্চল পরিকল্পনায় কৃষি এলাকা চিহ্নিত থাকলেও উন্নয়নের সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় সুযোগ নিচ্ছে পুঁজিপতিরা। আশরাফুল ইসলামের ছবিতে আসিফ মোহাম্মদ সিয়ামের রিপোর্ট। এ যেন আবাদি জমিতে বিলবোর্ডের চাষ। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের কোল ঘেঁষে ফসলি জমি গ্রাস করছে আবাসন বাণিজ্য। কেউ জমি কিনে, কেউ বা জমি ভাড়া নিয়েই বসিয়েছেন স্ব স্ব প্রতিষ্ঠানের বিলবোর্ড। সাইনবোর্ড লাগাইছে না, আপনি বছর টাকা দেয় সাইনবোর্ড লাগাতে দিয়েছে। সেচের পানির পথ বন্ধ হয়েছে বালু ফেলে। শুকিয়ে পড়ে আছে কোনো চাষের জমি, কোনোটা পরিণত হয়েছে ডোবায়। আমি তো এখানে জমি বুনতাম, 48 পাখি জায়গায় বুনতাম, ওই যে চক আছে সব বুনতাম। পানি যা না দেখে চকে পানি। জমি বিক্রি করে ভূমি মালিকরা লাভবান হলেও কাজের খোঁজে যাযাবর হচ্ছেন ধান চাষিরা। নিরুপায় হয়ে যোগ দিচ্ছেন অন্য পেশায়। আমরা না খাইয়ে তো মরা লাগবো। এই কৃষকের তো আমরা কৃষক করে কৃষি করি আমরা খাই। ঢাকা জেলা প্রশাসকের তথ্য মতে ঢাকা জেলার কেবল নবাবগঞ্জ ও দোহার উপজেলায় রয়েছে কৃষি জমি। কোনো মেগা প্রকল্পের ছোঁয়া এখনো পড়েনি বিধায় জমিগুলো টিকে আছে বলে মন্তব্য স্থানীয়দের। কৃষকদের অভিযোগ, সরকারের পক্ষ থেকে মেলে না পর্যাপ্ত সহযোগিতা। সাহায্যের প্রতিশ্রুতিতে ব্যক্তিগত তথ্য নিলেও পৌঁছায় না কৃষকের দোরগোড়ায়। 20 জনকে গম দেওয়ার কথা ছিল, আমরা গম বুনতাম, এই সমস্ত জমি আমরা গম বুনি। সেই গম হঠাৎ করে একদিন শুনলাম যে গম নাই, গম বিক্রি হয়ে গেছে, গম বিল হয়ে গেছে। আমাদের কাগজপত্র নিছেন 6 মাস আগে, তা আমাদের কাগজপত্র নিয়ে সেরে তো আমাদের গমটা দিলেন না, আমাকে ঘুরাইলেন। জমি তৈরি করে রাখলাম, আর সার দিবেন, বীজ দিবেন, আমরা বুনুম। তো এখন আমরা কি করুম? কিছু করার নাই। গেল এক যুগে বেশ কয়েকটি মেগা প্রকল্প বাস্তবায়িত হয়েছে ঢাকা ঘিরে, অথচ কৃষিভিত্তিক নগর বাস্তবায়নের ক্ষেত্রে বাজেটের সীমাবদ্ধতাকেই দায়ী করলেন রাজুক কর্মকর্তা। অধিগ্রহণ করতে গেলে আমাদের প্রায় 24,000 কোটি টাকার মতো লাগবে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নিজস্ব ফান্ড থেকে এত বড় ব্যয় নির্ধারণ করা অনেক চ্যালেঞ্জের বিষয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মোট খাদ্য চাহিদা 5,19,397 মেট্রিক টন, যার মাত্র অর্ধেক উৎপন্ন হয় এই জেলায়। পরিকল্পনাবিদরা বলছেন, এমন পরিস্থিতিতে দাঁড়িয়েও ঢাকা কেন্দ্রিক অর্থ উৎপাদনকারী প্রকল্পের দিকে মুখিয়ে সরকার, যার বলি হচ্ছে কৃষি জমি। ড্যাপের মধ্যে সব চিহ্নিত করার পরেও সেগুলোর প্রোটেকশনের যে জায়গা, যে চাবি, সেখানে পুরাট শুভঙ্করের একটা ফাঁকি দিয়ে রাখলো। সেটা কি? শর্ত সাপেক্ষ উন্নয়ন। সরকারও কোনো এক অযাচিত কারণে ঢাকা কেন্দ্রিকতা বাড়িয়ে সমস্ত প্রকল্প ঢাকা কেন্দ্রিকতার মধ্যে দিয়ে কৃষি জমিগুলি ধ্বংস করার অন্যান্য আনুষঙ্গিক প্রণোদনাগুলো তৈরি করছে, ইতিবাচকভাবে না, নেতিবাচকভাবে। বিশেষজ্ঞদের মতে, রাজুকের বিশদ অঞ্চল পরিকল্পনায় কৃষি এলাকা চিহ্নিত করা থাকলেও উন্নয়নের সুনির্দিষ্ট কোনো নীতিমালা না থাকার সুযোগ নিচ্ছে পুঁজিপতিরা। ঢাকাকে ঘিরে আছে নানা উন্নয়ন প্রকল্প, আছে মোটা অঙ্কের বাজেট। কেবল বাদ পড়েছে খাদ্যের ঘাটতি মেটাতে স্বনির্ভরতার প্রচেষ্টা, যার সুযোগ নিচ্ছে ভূমিক্ষেকরা আর ভুক্তভোগী সাধারণ কৃষক থেকে সবাই। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। অপরিকল্পিত আবাসন, যত্রতত্র বাজারসহ নানা অবকাঠামো নির্মাণে খুলনা অঞ্চলে আশঙ্কাজনক হারে কমছে কৃষি জমি। মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের তথ্য মতে গত এক দশকে বিভাগের 10 জেলায় 1,25,000 হেক্টর কৃষি জমি কমেছে। কৃষিবিদরা বলছেন, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ফসলের নিবিড়তা বাড়ানো সম্ভব না হলে দিন দিন এই অঞ্চলে ফসলের উৎপাদন কমবে, যা জাতীয় খাদ্য নিরাপত্তায় প্রভাব ফেলবে।
নেমুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাল মামুন রুবেলের প্রতিবেদন। মাত্র ১ বছর আগেও খুলনার ডুমুরিয়া উপজেলার এই জায়গাটিতে ধান, সবজি সহ নানা ফসলের চাষ হতো। অথচ ১ বছরের ব্যবধানে কৃষি জমিটি বালু ভরাট করে এখানে বাজার প্রতিষ্ঠা করা হয়েছে। এই ফসলি জমির মতো গেল ১ দশকে জেলায় ১৫,০০০ হেক্টর জমিতে গড়ে তোলা হয়েছে বিভিন্ন আবাসন ও অবকাঠামো। প্রতিটি উপজেলায় নিয়ম নীতির তোয়াক্কা না করে চলছে কৃষি জমি ভরাট, এমন পরিসংখ্যান বিভাগের বিভিন্ন জেলায়ও। এর কারণ হিসেবে অপরিকল্পিত আবাসনকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। প্রায় 50% অথবা 40% হারেই প্রায় আবাদি জমিটা এই ঘর বাড়িতে শুধু কম। করণীয় হচ্ছে ল্যান্ড জোনিং করতে হবে, ক্রপ জোনিং করতে হবে, কোন জমিটা কোন কাজে আমি ব্যবহার করব, এরকম সরকারিভাবে একটা রুলস রেগুলেশন অথবা আইন করতে হবে। নগর ও গ্রামীণ পরিকল্পনাবিদরা বলছেন, কৃষি জমি রক্ষায় অপরিকল্পিত আবাসন ও ভূমির ব্যবহার রোধে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি উপজেলা পর্যায়ে পরিকল্পিত স্যাটেলাইট শহর তৈরি করা দরকার। রুরাল এরিয়ার একটা ল্যান্ড ইউজ অ্যাক্ট আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমি মনে করি যে আসলে এই ধরনের যে কৃষি জমি যেগুলো আবাসিক বিভিন্ন প্রয়োজনে প্লট আকারে রেখে দেওয়া হচ্ছে এবং পতিত জমিতে পরিণত হচ্ছে, সেই সমস্যাটা আমরা দূর করতে পারবো এবং বাংলাদেশে যে খাদ্য নিরাপত্তার জন্য যে হুমকি, সেই হুমকি আমরা পরিকল্পিতভাবেই মোকাবেলা করতে পারবো। দীর্ঘমেয়াদে খাদ্য নিরাপত্তার শঙ্কা এড়াতে পতিত জমি চাষের আওতায় আনার পাশাপাশি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিবিড়তা বাড়ানোর পরামর্শ কৃষিবিদদের। যেহেতু একটা থ্রেট রয়েছে, ভবিষ্যতে যে আরও আমরা খারাপ সময় পার করবো না তার কোনো নিশ্চয়তা নেই। বাড়ির আঙিনার একটা জায়গা যেন আমার কোথাও ফাঁকা না থাকে, এটা যেমন ডিএইর কর্মীরা বলছেন, এটা আমরা শিক্ষকরা যেমন টেকনোলজি তো আছেই, আমরা বলছি যে টেকনোলজি ছাড়াই মানে জাস্ট জায়গাটা প্রপারলি ইউটিলাইজ করা। বর্তমানে খুলনা বিভাগে চাষযোগ্য জমি রয়েছে ১,১২২ কোটি ৯৯,১৩,০০০ হেক্টর। কৃষি জমি সুরক্ষা ও ব্যবহার আইন ২০১৬ খসড়া প্রণয়ন করা হলেও অজানা কারণে এতদিনেও তা আলোর মুখ দেখেনি। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত আইনটি পাশ হলে বন্ধ হবে এমন অপরিকল্পিত আবাসন, অনেকটাই নিশ্চিত হবে ভূমির সঠিক ব্যবহার। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। ধনী ও দূষণকারী দেশগুলোর কাছে বাংলাদেশের ৫.৮ ট্রিলিয়ন মার্কিন ডলার পাওনা বলে এক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশন-এইড ইন্টারন্যাশনাল। অথচ সেই অর্থে পরিশোধ না করে উল্টো উন্নয়নের নামে প্রায় ৭৮ বিলিয়ন ডলার বিদেশি ঋণের ফাঁদে বাংলাদেশকে জর্জরিত করছে উন্নত দেশগুলো। জরুরি ভিত্তিতে এই বিদেশি ঋণ প্রত্যাহারের আহ্বান এবং বৈশ্বিক অর্থনৈতিক ন্যায় বিচারের উপর জোর দেওয়া হয়েছে সংস্থাটির প্রতিবেদনে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব আরও গভীর ও বিপজ্জনক। শিল্পোন্নত দেশগুলোর কারণে বৈশ্বিক তাপমাত্রা বেড়েছে, যার কারণে ২০৫০ সালের মধ্যে দেশের প্রায় ১৭% ভূমি সমুদ্রপৃষ্ঠের নিচে চলে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এতে প্রায় ২ কোটি মানুষ বাস্তুচ্যুত হতে পারেন। পরিবেশ দূষণের এই প্রভাব বিবেচনায় ধনী ও দূষণকারী দেশগুলোর কাছে বড় অঙ্কের অর্থ পাওনা হয়েছে বাংলাদেশ। সম্প্রতি একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশন-এইড ইন্টারন্যাশনাল। এতে বলা হয়, ধনী ও দূষণকারী দেশগুলোর কাছে ৫.৮ ট্রিলিয়ন মার্কিন ডলার পাওনা বাংলাদেশ। অথচ সেই অর্থ পরিশোধ না করে উল্টো উন্নয়নের নামে প্রায় ৭৮ বিলিয়ন ডলার বিদেশি ঋণের ফাঁদে বাংলাদেশকে জর্জরিত করছে উন্নত দেশগুলো। প্রতিবেদনের সমীক্ষায় দেখা যায় ২০২৪ সালে বিশ্বের ৫৪টি নিম্ন আয়ের দেশ বিদেশি ঋণের ফাঁদে জর্জরিত। দেশগুলো জাতীয় উন্নয়ন বিসর্জনের বিনিময়ে ধনী দেশগুলোর কাছে পরিশোধ করেছে ১৩৮ বিলিয়ন ডলার। সমীক্ষা আরও বলছে, জলবায়ু দূষণের ক্ষতিপূরণ হিসেবে বাংলাদেশ সহ নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোর কাছে ১০৭ ট্রিলিয়ন ডলার ঋণী ধনী দেশগুলো, যা নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোর বিদেশি ঋণ ১.৪৫ ট্রিলিয়ন ডলারের তুলনায় ৭০ গুণ বেশি। অ্যাকশন-এইডের প্রতিবেদনে বলা হয়েছে, ধনী দেশগুলো বেসরকারি ঋণদাতা এবং বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানের কাছে বিদেশি ঋণ পরিশোধ করতে গিয়ে জাতীয় স্বাস্থ্য, শিক্ষা এবং জলবায়ু কর্মসূচি সহ অপরিহার্য সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ। জরুরি ভিত্তিতে এই বিদেশি ঋণ প্রত্যাহারের আহ্বান এবং বৈশ্বিক অর্থনৈতিক ন্যায় বিচারের উপর জোর দিয়েছে সংস্থাটি। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের রিভিউ আবেদনের শুনানি আজ। আবেদনটির শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকার ৮ নম্বরে রাখা হয়েছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে।
মুক্তিযুদ্ধের সময় রংপুর অঞ্চলে মানবতা বিরোধী অপরাধের দায়ে 2014 সালের 30 ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়ের বিরুদ্ধে আপিল করেন জামায়াতের এই নেতা। 2019 সালের 23 অক্টোবর এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। পরে এই রায়ের পুনর্বিবেচনার চেয়ে আবেদন করেন আজহার, যার শুনানি হবে আজ। আওয়ামী লীগের সময়ে দেয়া রায়কে প্রহসন দাবি করে আসছে তার আইনজীবী ও জামায়াত ইসলামী। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় অজ্ঞাত 400 থেকে 500 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাতে কুয়েটের নিরাপত্তা পরিদর্শক মনিরুজ্জামান লিটন বাদী হয়ে খানজাহান আলী থানায় মামলা দায়ের করেন। তদন্তের পর মামলায় আসামিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ। কুয়েট কর্তৃপক্ষের পক্ষ থেকে সেখানকার নিরাপত্তা পরিদর্শক জনাব মোহাম্মদ মনিরুজ্জামান লিটন বাদী হয়ে খানজাহান থানায় একটা এজাহার দায়ের করেছেন। অজ্ঞাতনামা 400-500 জন আসামি করা হয়েছে। যেহেতু এখানে অজ্ঞাতনামা দিয়েছেন, সেক্ষেত্রে মামলাটি তদন্ত করে যারা ঘটনার সঙ্গে জড়িত তাদের শনাক্ত করা হবে এবং সেক্ষেত্রে অভিযোগ প্রমাণিত হলে তাদেরকে গ্রেপ্তার করা হবে। তারপর ফাইনালি যাদের বিরুদ্ধে অভিযোগ সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে চার্জশিট হতে পারে। সকালের সময় আরও থাকছে, আলু আবাদে পুঁজিতে টান কৃষকের, গলার কাটা হিমাগারের দ্বিগুণ ভাড়া, শিগগিরই সংকট কেটে যাওয়ার আশা, চাষিদের সরাসরি বাজারে যুক্ত করার পথ সহজ করার পরামর্শ। কখনো মুখের বলায়, কখনো বা লেখায়, আবার কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত বিকৃত হচ্ছে বাংলা ভাষা। একই সঙ্গে বাংলা একাডেমি থেকে ক্রমাগত বাংলা ভাষার পরিবর্তনে যোগ হচ্ছে নিত্য নতুন শব্দ, তাতেও ছড়াচ্ছে বিভ্রান্তি। ভাষা বিশেষজ্ঞরা বলছেন, অরুচিকর ভাষা প্রয়োগ বা বিকৃতি নষ্ট করছে ভাষার সৌন্দর্য, তাই আইন প্রয়োগের পরামর্শ তাদের। মোহাম্মদ শাহিনের তোলা ছবিতে রৌনক নিয়ন্ত্রণ জানাচ্ছেন বিস্তারিত। মুখের ভাষা প্রতি বছর কোনো না কোনো বানান চেঞ্জ করতে থাকে, যেটার কারণে আগে যেটা ঠিক ছিল ওটা ভুল হয়ে যায়, আবার যেটা ভুল ছিল ওটা ঠিক হয়ে যায়। একাডেমি থেকে একাডেমি, এ যেন সর্ষের ভেতর ভূত। ফর্মের জায়গায় ফরম, পহেলা ভুলে একলাই আসার পর অ্যাডভোকেট হয়ে যাচ্ছে এডভোকেট। ছোটবেলায় পড়া বা শেখা এমন অনেক বানানের ও শব্দের পরিবর্তনে মানুষের মধ্যে প্রিয় বাংলা ভাষা ঘিরে বাড়ছে ধোঁয়াশা। বাংলা একাডেমিকে একটা উদ্যোগ নিতে হবে এবং আমাদের যেসব শিক্ষক আছে আমরা যাদের কাছ থেকে শিখি তাদেরও কিছু ট্রেনিং বা প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, যেন আমরা যারা ছোট থাকতে যে প্রপার এডুকেশন এটা যেন আমরা ইনশিওর করতে পারি। ব্যানার, পোস্টার, প্রচারণা, বিজ্ঞাপনের বিভিন্ন মাধ্যমেও বানান ভুলের ছড়াছড়ি। এছাড়াও সরকারি বেসরকারি নানা বিজ্ঞপ্তি ও সাইনবোর্ডেও যত্নশীলতা নেই বানানের। এমনকি সরকারি পাঠ্যপুস্তকেও একাধিক ভুল। রাস্তায় পোস্টারগুলো যে লেখা থাকে সেই পোস্টারগুলোতেও দেখা যায় যে ভুল বানান দেখা যায়। খবরের কাগজেও এবং আমাদের বোর্ডের, আমাদের সরকারি বইগুলোতেও কিন্তু এরকম ভুল অহরহ আমরা দেখতাম। পাঠ্যপুস্তকে যে এত বানান ভুল, তারপরে স্কুলের যে নোটিশগুলো সেটার মধ্যে অসংখ্য ভুল। এই তো গেল বানান ভুলের ফিরিস্তি। এর বাইরেও বিকৃত ও মিশ্র ভাষার ব্যবহারও নষ্ট করছে বাংলা ভাষার সৌন্দর্য। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় শব্দের লিখিত রূপের একাধিক বানান, একটিকে শুদ্ধ আর অন্যগুলোকে ভুল বলার প্রবণতাও ভুল বার্তা দিচ্ছে ব্যবহারকারীদের মাঝে। আমার সময় আমি যে ব্যাকরণটা পড়ছি, এখন আমি যখন স্টুডেন্টকে পড়াতে যাই তখন দেখি নতুন নিয়ম এসে পড়ছে, তো আমার আবার নতুন করে এটা পড়ায়, কাজ আমারগুলো ভুল হয়ে গেছে। এই জিনিসটা যদি ঠিক করা যায় তাহলে আমার মনে হয় এটা কমে যাবে। রক্তাক্ত 52 থেকে 25। ইংরেজি বিজ্ঞাপন ও মিশ্র ভাষা ব্যবহার বন্ধে উচ্চ আদালতের নির্দেশনা থাকলেও সর্বস্তরে কি তা চালু করা গেছে? বাংলা ভাষাতে চর্চার মধ্যে দিয়ে অর্জন করতে হবে, এই ধারণা থেকে আমরা অনেক দূরে চলে গেছি। আসলে সবাই মনে করছে বাংলা ভাষা এমনিতেই স্বভাবতই আমরা পারছি, তো বিশেষ চর্চার দরকার নেই বা অর্জন করতে হবে না অন্যান্য ভাষার পাশাপাশি। তো এটাই আমার মনে হয় কারণ বাংলা ভাষার যে দক্ষতাগুলো অর্জন করতে হবে সেই ধারণা থেকে আমরা অনেক দূরে সরে গিয়ে। বাংলা ভাষার এমন বিকৃতি রোধে কতটুকু কার্যকর উদ্যোগ নিয়েছেন সংশ্লিষ্টরা? এমন প্রশ্ন যেমন তুলছেন অনেকেই, তেমনি বাংলা ভাষার এমন পরিবর্তনকে অনেকেই দেখছেন ইতিবাচক হিসেবে। আবার অনেকেই বলছেন ভাষার এমন পরিবর্তন অব্যাহত থাকলে প্রাণের ভাষা হারাবে স্বকীয়তা। তাই ভবিষ্যৎ প্রজন্মের কাছে শুদ্ধ বাংলা পৌঁছে দেওয়ার অঙ্গীকার হোক এই ভাষার মাসে। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা।
নানা জটিলতায় চট্টগ্রাম কাস্টমস হাউসের অকশন শেডে ১২ বছরের বেশি সময় পড়ে থাকা গাড়ি স্ক্র্যাপ সহ নিলামের নানা পণ্য মাত্র একদিনই সরিয়ে নেওয়া হচ্ছে। নৌপরিবহন উপদেষ্টার কঠোর নির্দেশনা পেয়েই শুরু হয়েছে শত শত টন স্ক্র্যাপ সরিয়ে নেওয়ার কাজ। নুরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ক্রেন লাগিয়ে ট্রাকে তুলে নেওয়া হচ্ছে চট্টগ্রাম কাস্টমসের অকশন শেডের সামনে পড়ে থাকা ৭৪টি গাড়ির কাটা টুকরো। বছরের পর বছর এসব পণ্য নিলামে বিক্রির জন্য রাখা হয়েছিল অকশন শেডে, আবার কিছু পণ্যের নিলামও সম্পন্ন হয়েছিল। কিন্তু আইনি জটিলতায় পণ্যগুলো সরানোর ক্ষেত্রে দীর্ঘসূত্রিতার সৃষ্টি হয়। তবে শেষ পর্যন্ত নৌ পরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেনের কঠোর নির্দেশনায় শুরু হয়েছে ২৪ ঘন্টার মধ্যে স্ক্র্যাপ অপসারণের প্রক্রিয়া। সফরে এসে স্পষ্ট নির্দেশনা দিয়ে গেছেন যে এগুলো উনি আর দেখতে চান না। অনেক দিনের পুরনো অনেক গাড়ি স্ক্র্যাপ সহ বিভিন্ন ধ্বংসযোগ্য মালামাল এগুলো দ্রুত সরানোর জন্য উনি নির্দেশনা দিয়ে গেছেন, যাতে পোর্টটা এফিশিয়েন্টলি হ্যান্ডেল করতে পারে, স্পেসটা যেন অন্য কাজে ব্যবহার করা যায়, পোর্ট যেন রাজস্ব পায়। মামলা জটিলতায় একদিকে বন্দরে বিভিন্ন শেডে কয়েকশো গাড়ির পাশাপাশি হাজার হাজার নিলামযোগ্য কন্টেনার পড়ে আছে নিষ্পত্তির অপেক্ষায়। অকশন শেড খালি করতে না পারায় সেগুলো বন্দরের জন্য গলার কাটা হয়ে দাঁড়ায়। এ নিয়ে বন্দর ও কাস্টমসের মধ্যে একাধিকবার চিঠি চালাচালিও হয়েছে। তবে শেষ পর্যন্ত অকশন শেডের এসব স্ক্র্যাপ সরিয়ে নেওয়া হলে বন্দরের নিলামের পণ্য নিয়ে আসা হবে এখানে, এমনটি জানালেন চট্টগ্রাম কাস্টম হাউসের এ কর্মকর্তা। উপদেষ্টা মহোদয়ের যে সিদ্ধান্ত সেটা বাস্তবায়নের জন্য আমরা তড়িৎ এখানে কার্যক্রম গ্রহণ করি। খালাস করার পরে যে জায়গাটা স্থানটা হবে সেখানে অন্যান্য মালামাল আমরা রাখতে পারবো বলে আশা করছি। বিদেশ থেকে আমদানি করা যে কোনো পণ্য ৩০ দিন পর্যন্ত বন্দরে সেরে রাখার সুযোগ পায় আমদানিকারক। তবে এর মধ্যে পণ্য ডেলিভারি না নিলে তার নিলামের জন্য কাস্টমসকে হস্তান্তর করে বন্দর কর্তৃপক্ষ। কিন্তু আমদানিকারক আইনের আশ্রয় নিলে সেগুলো আর নিলামে বিক্রি করা যায় না। গাড়ি হিসেবে বন্দরে সেরে পড়েছিল অন্তত ১২ বছর, আর স্ক্র্যাপ হিসেবে কাটার পর এই অকশন শেডে ৬ মাস। তবে উপদেষ্টার কঠোর নির্দেশনা আসার পর একদিনের মধ্যেই অপসারণ করা হচ্ছে গাড়ির স্ক্র্যাপ হিসেবে কাটা এসব জঞ্জাল। চট্টগ্রাম কাস্টম হাউসের অকশন শেড থেকে কমল দে, সময় সংবাদ। অপরিকল্পিত বাজার ব্যবস্থাপনায় বরাবরই ক্ষতির মুখে কৃষক। গেল বছরের আলুতে ভালো দাম পাওয়ায় এবার আবাদ বাড়িয়েছেন, কিন্তু উঠছে না উৎপাদন খরচও। অর্থনীতিবিদরা বলছেন ন্যায্য দাম না পেলে ফসল ফলাতে নিরুৎসাহিত হবে কৃষক, দেশ পড়বে খাদ্য নিরাপত্তার ঝুঁকিতে। আর সে দিনগুলোতে আলুর দাম বাড়বে বলে আশা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। মুন্সিগঞ্জ ঘুরে এসে রিপোর্ট করেছেন SM আরেফিন। দেশে আলুর চাহিদার একটি বড় অংশের যোগান দেয় মুন্সিগঞ্জ। এই জেলার আলু মৌসুমের শেষ দিকে বাজারে ওঠে। গেল বছর ভালো দাম পাওয়ায় এবারে ২ একর বেশি জমিতে আলু আবাদ করেছেন সিরাজদি খান উপজেলার কৃষক মোজাম্মেল ব্যাপারী। তবে বাজারে দাম পড়ে যাওয়ায় লোকসানের শঙ্কায় এখন আলু তুলবেন কিনা ভাবছেন। সঙ্গে আছে কোল্ড স্টোরেজের ভাড়া বেড়ে যাওয়ার চাপও। কোল্ড স্টোরের ভাড়া এবার বলে বাড়াইব শুনতেছি, যা খরচ হয়েছে বর্তমানে বাজার যেভাবে কমতেছে এতে আশা করা যায় না যে চাষি লাভবান হবে। মুন্সিগঞ্জে যখন আলু চাষিরা ফসল তোলা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে, তখন আগাম আলু চাষের এলাকা ঠাকুরগাঁওয়ের কৃষকরা ইতোমধ্যেই পড়েছেন লোকসানে। সরকারি হিসেবে এবার কেজি প্রতি আলুর উৎপাদন খরচ ১৫ টাকা। তবে উত্তরবঙ্গের কৃষকরা জানাচ্ছেন তাদের খরচ প্রায় ২০ টাকা, অথচ দাম মিলছে ১০ থেকে ১২ টাকা কেজি। এই আলু ঢাকায় পাইকারিতে ১৫ থেকে ১৭ টাকা ও খুচরায় বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়। এই বছর এত লস মানে কল্পনার বাইরে। বিঘা প্রতি ১৫,০০০, ২০,০০০, কারো ৩০,০০০ টাকা উৎপাদন খরচ করতে ঘাটতি। সরকার যদি এর উপর ভিত্তি করে যদি কোনো পদক্ষেপ নেয় কৃষকের হয়তো কিছু লাভ হইতো। আলুর দাম কেজিতে ২০ টাকা না মিললেও গেল বছরের চেয়ে দ্বিগুণ ৮০ টাকা কেজি দরে কৃষককে বীজ আলু কিনতে হয়েছে। এছাড়া বেড়েছে সার, কীটনাশক সহ অন্যান্য উপকরণের দামও। এরপরও চলতি অর্থ বছরে দেশের ইতিহাসে রেকর্ড ৫,২৪,০০০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। সামনে দাম বাড়বে বলে আশা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। একসাথে হয়তো অনেক কৃষক মার্কেটিং করায়, এই সমস্যাটা হয়েছে বাজারে অ্যাবিলিটির কারণে। কিন্তু যখন আলু কোল্ড স্টোরেজে ম্যাক্সিমাম আলু ঢুকে যাবে তখন কিন্তু কিছুটা হইলেও কৃষক দাম বেশি পাবে। কৃষি অর্থনীতিবিদরা বলছেন ফসলের ন্যায্য দাম পেতে কৃষকদের সরাসরি বাজারে যুক্ত করার পথ সহজ করতে হবে। সেক্ষেত্রে চুক্তিভিত্তিক কৃষি ব্যবস্থাপনার পরিসর বাড়ানোর পরামর্শ তাদের। চুক্তিভিত্তিক ফার্মিংটাকে উৎসাহিত করতে পারি তাহলে আগামীতে কিন্তু ফসল সংরক্ষণেরও একটা ব্যবস্থা হবে এবং বাজার স্থিতিশীল ও কৃষকদেরকে ন্যায্য মূল্য নিশ্চিত করা যাবে। দেশে বার্ষিক আলুর চাহিদা প্রায় ৯০ লাখ টন। গত মৌসুমে আলু উৎপাদিত হয়েছিল ১,৯,০০,০০০ টনের কাছাকাছি।
স্থানীয়ভাবে উৎপাদনের দিক থেকে চালের পরেই অবস্থান আলুর। পুষ্টির চাহিদা মেটাতে কৃষকের পরম যত্নে ফলানো এই আলুর দাম হঠাৎ কমতে শুরু করায় উৎপাদন খরচ উঠবে কিনা এ দুশ্চিন্তা মাথায় নিয়েই বাজারে যৌক্তিক মূল্য নির্ধারণের দাবি জানিয়েছেন আলু চাষিরা। MS আরিফিন, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। খুলনার সরকারি হাসপাতালগুলোতে রি-এজেন্ট সংকটে বন্ধ রয়েছে ডোপ টেস্ট। এতে পেশাদার ড্রাইভিং লাইসেন্স তৈরি ও নবায়ন, সরকারি চাকরি এবং বিদেশে গমনের ক্ষেত্রে দেখা দিয়েছে দুর্ভোগ। যেতে হচ্ছে পার্শ্ববর্তী জেলা শহরে। অনেক ক্ষেত্রে সেখানেও মিলছে না সমাধান। বেলাল হোসেন সজলের রিপোর্ট। খুলনা বিআরটিএ কার্যালয়ে সেবা প্রত্যাশীদের এ ভিড় নিত্যদিনের। প্রতিদিন শতাধিক মানুষ ড্রাইভিং লাইসেন্স তৈরি ও নবায়নের জন্য আসেন এখানে। প্রার্থীদের একই দিনেই নেওয়া হচ্ছে ছবি, আঙুলের ছাপ ও পরীক্ষা। তবে ডোপ টেস্ট জটিলতায় দেখা দিয়েছে নতুন দুর্ভোগ। রিয়েজেন্ট না থাকায় প্রায় 2 মাস ধরে খুলনা সদর হাসপাতালে বন্ধ ডোপ টেস্ট। ফলে পার্শ্ববর্তী জেলা থেকে ডোপ টেস্ট করাতে হচ্ছে তাদের। অনেক ক্ষেত্রে সেখানে গিয়েও ফিরে আসতে হচ্ছে প্রার্থীদের। একদিনের ভিতর যখন আপনার এই কাজটা করা লাগে তখন ধরেন সময়ের সাথেও পারি না, আর চাকরি বাকরির সাথেও বাইরে ওঠা সম্ভব না। 2-3 দিনও লাগে যাচ্ছে, তাহলে আমাদের এটা কষ্টের হয়রানি। যে কোনো হাসপাতালে গেলে বলে কিট নাই, 10 জনের বেশি নিতার মুনা, অনেক ঝামেলা পোহাইতে এই কিট নিয়ে 2-3 দিনই কষ্ট হইতেছে, আর 2-3 দিন কাজ বন্ধ থাকে। ডোপ টেস্ট সনদ ব্যতীত লাইসেন্স প্রদান করা সম্ভব নয় জানিয়ে প্রয়োজনে পার্শ্ববর্তী জেলা থেকেই পরীক্ষা করানোর পরামর্শ বিআরটিএ কর্মকর্তার। ডোপ টেস্ট তো কোনোভাবেই পসিবল না, পার্শ্ববর্তী জেলা থেকে করার জন্য তাদেরকে অনুরোধ করতেছে। শুধু চালকই নন, সরকারি চাকরি, বিদেশ গমন ও বিভিন্ন জরুরি কাজে ডোপ টেস্ট বাধ্যতামূলক থাকলেও রিয়েজেন্ট সংকটে খুলনার নির্ধারিত 2 সরকারি হাসপাতালে বন্ধ রয়েছে এ পরীক্ষা। নতুন করে রিয়েজেন্ট আনতে অর্থ বরাদ্দের অপেক্ষায় হাসপাতাল কর্তৃপক্ষ। ইমার্জেন্সি ভিত্তিতে কিছু পরীক্ষা করা যাচ্ছে, আমরা আশা করি এই ডোপ টেস্টের রিয়েজেন্ট খুব তাড়াতাড়ি কিনতে পারবো। সব রিয়েজেন্টগুলো শেষ হয়ে গেছে। গত 28/12/2024 তারিখ থেকে আমরা কোনো ডোপ টেস্ট করতে পারতেছি না। তো সরকার যদি বাজেট দেয়, আমরা আশা করতেছি যে মার্চের দিকে আবার এটা শুরু করতে পারবো। 2023 সালের জানুয়ারি থেকে পেশাদার মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্স নিতে ও নবায়ন করতে ডোপ টেস্ট সনদ বাধ্যতামূলক করে সরকার। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। মুকুলে ছেয়ে গেছে সাতক্ষীরার আম বাগান। তবে এবছর মুকুল দেরিতে আসায় আম নামাতে হবে অন্য জেলার সময়ের সঙ্গে। ক্ষতিকারক পোকার আক্রমণ থেকে রক্ষা করতে এখন পরিচর্যা করছেন শ্রমিকরা। এবছরও আম রফতানির উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। গাছে গাছে আমের মুকুল। পোকামাকড় থেকে বাঁচাতে বিভিন্ন কীটনাশক ছিটাচ্ছেন শ্রমিকরা। মৌসুমের প্রথমে সাতক্ষীরার বাগান থেকে আম নামানো হয়, তবে এবছর মুকুল দেরিতে এসেছে। ক্ষতিকারক পোকার আক্রমণ থেকে রক্ষা করতে এখন পরিচর্যা করছেন শ্রমিকরা। তাই এই মৌসুমে অন্য জেলার সঙ্গে আম নামাতে হবে বলে দাম কমে যাওয়ার আশঙ্কায় বাগান মালিকরা। দেরিতে বলে আসার কারণে আমাদের আমের দামটা ভালো পাবো না বলে মনে হচ্ছে। আমাদের আমগুলো বিদেশেও রপ্তানি হয়, যেহেতু সরকার যেন আমাদের দিকে একটু নজর রাখে, আমরা যারা গরিব চাষি আছি। কৃষি বিভাগ বলছে এই বছরও আম রপ্তানির উদ্যোগ নেওয়া হয়েছে। তবে আশা করছি যে এবার আমের ফলন ভালো হবে। গত বছর 60 মেট্রিক টন বিদেশে পাঠিয়েছি, এবার আশা করছি যে ইনশাল্লাহ আরো বেশি বিদেশে রপ্তানি করতে পারবে। কৃষি বিভাগের তথ্য মতে সাতক্ষীরায় 4135 হেক্টর জমিতে আম বাগান রয়েছে। এবছর আমের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 60,000 মেট্রিক টন। সময় সংবাদ, সাতক্ষীরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি সামনে রেখে যশোরের গদখালিতে জমে উঠেছে ফুল বেচাকেনা। এই মুহূর্তে গদখালি ফুল বাজারে আছেন সহকর্মী জুয়েল মৃধা। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। মৌসুমের উৎসব কেন্দ্রিক যে বেচাকেনা, সেই বেচাকেনার আজকে শেষ দিনের বেচাকেনা চলছে যশোরের গদখালি ফুল বাজারে। সকাল থেকে কিন্তু ফুলের একটি বাড়তি দাম পাচ্ছেন চাষিরা। তারা যে দাম পাচ্ছেন সেই দামে কিন্তু তারা বেশ সন্তুষ্ট। সকাল থেকেই তাদের মুখে কিন্তু বেশ হাসি মুখে ছিল এবং তারা বলছেন যে বসন্ত দিবস এবং ভালোবাসা দিবসে তারা যে সেই দাম পাননি, কিন্তু 21শে ফেব্রুয়ারির আজকের যে বাজার, সেই বাজারে তারা কিন্তু প্রত্যাশা অনুযায়ী
দাম পেয়েছেন। আজ এই 21শে ফেব্রুয়ারিতে যে আসলে যে ফুলগুলো সবচেয়ে বেশি চলে তার ভিতরে গাঁদা ফুল একটি গুরুত্বপূর্ণ ফুল। এই ফুলটি আজকে প্রতি হাজার বিক্রি হচ্ছে 800 থেকে সর্বোচ্চ 1300 টাকা দরে। এর সাথে গ্লাডিওলাস ফুলের দামও বাড়তি রয়েছে। এই ফুলটি কিন্তু গত 2 সপ্তাহ ধরে খুব খারাপ অবস্থা ছিল বাজারের দাম, কিন্তু গত 2-3 দিন ধরে এই ফুলের দাম কিন্তু বাড়ছে এবং আজকে এই ফুল 8 থেকে 12 থেকে 13 টাকা পর্যন্ত ফুল বিক্রি হয়েছে কালার ভেদে। এবং শ্রদ্ধাঞ্জলি জানাতে যে ডালি সাজাতে হয় ফুলের, সেই ফুলের ডালির অন্যতম অনুষঙ্গ হচ্ছে জিপসি ফুল এবং কামিনী পাতা। এই দুটি ফুলের কিন্তু বেশ দাম পেয়েছেন চাষিরা। আজকের বাজারে প্রতি মুঠো জিপসি এবং কামিনী পাতা বিক্রি হয়েছে 20 টাকা আটি 20 টাকা দরে। এর বাইরে কিন্তু আজকে জারবেরা ফুল বিক্রি হচ্ছে 7 থেকে 8 টাকা দরে এবং অন্যান্য যে চন্দ্রমল্লিকা ফুল বিক্রি হচ্ছে 2 থেকে 3 টাকা দরে। কিন্তু আজকের বাজারে যারা গোলাপ চাষ করেছেন তারা মূলত একটু অসন্তুষ্ট, তাদের মুখ মলিন, কারণ তারা এই পুরো বছর ধরে গোলাপের কিন্তু কাঙ্ক্ষিত মূল্য পাননি। তাদের আশা ছিল যে বসন্ত দিবস এবং ভালোবাসা দিবসে সবচেয়ে ফুলের বাজার যায় এবং এই সময় ভালো দাম পাবেন। যেমন গত বছর তারা এই উৎসবে তারা ফুলের দাম পেয়েছিলেন সর্বোচ্চ 25 থেকে 30 টাকা, কিন্তু সেই ফুল এবছর বিক্রি হয়েছে 7 থেকে 8 টাকা। সেই ফুল আস্তে আস্তে দাম কমতে কমতে এখন এসে দাঁড়িয়েছে 2 থেকে 3 টাকা দরে এবং আজকে তারা 2 টাকা দরে খুব দর কষাকষি করে বিক্রি করতে পেরেছেন, ফলে তারা অসন্তুষ্ট। তবে চাষিরা যেটা জানিয়েছেন সারা বছরের যে হিসাব, সেই হিসাবে তারা লোকসানে থাকবেন না, মোটামুটি লাভ করতে পারবেন। আমার কাছে এই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম যশোরে। এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে স্বৈরশাসক বলে মন্তব্য করলেন ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, জেলেনস্কি যুক্তরাষ্ট্রকে $350 বিলিয়ন খরচ করে এমন যুদ্ধে যেতে বলেছিলেন যা জেতা সম্ভব নয়। মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্যের পর জেলেনস্কিকে সমর্থন করে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন ইউরোপের নেতারা। অন্যদিকে ইউক্রেন ইস্যুতে ইউ এর নেতাদের উপর কর্তৃত্ব দেখানোয় ট্রাম্পের প্রশংসা করছেন পুতিন। ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দূরত্বক্রমে বেড়েই চলেছে মার্কিন প্রেসিডেন্টের। ইউক্রেনের প্রেসিডেন্ট চাইলে অনেক আগেই রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ হয়ে যেত, এমন মন্তব্যের একদিন পর এবার সামাজিক মাধ্যমে জেলেনস্কিকে তুলোধুনো করেছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে জেলেনস্কিকে সফল কৌতুক অভিনেতা উল্লেখ করে ট্রাম্প লেখেন, তিনি যুক্তরাষ্ট্রকে $350 বিলিয়ন খরচ করে এমন যুদ্ধে যেতে বলেছিলেন যা জেতা সম্ভব নয়। এই যুদ্ধে মার্কিন প্রশাসন ইউরোপের চেয়ে $200 বিলিয়ন বেশি ব্যয় করেছে দাবি করে ট্রাম্প বলেন, পশ্চিমারা তাদের খরচ করা অর্থ ফেরত পেলেও যুক্তরাষ্ট্র তা পাবে না। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে জেলেনস্কিকে স্বৈরশাসক হিসেবেও আখ্যা দেন ট্রাম্প। বলেন, ইউক্রেনের প্রেসিডেন্টের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত, না হলে আর কোনো দেশ থাকবে না। ট্রাম্পের এমন মন্তব্য ঘিরে প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমা নেতারা। জেলেনস্কির সঙ্গে ফোন আলাপে তার প্রতি সমর্থনের কথা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। যুদ্ধ চলাকালে নির্বাচন আয়োজন না করাকে যৌক্তিক সিদ্ধান্ত বলে উল্লেখ করেন তিনি। এদিকে জেলেনস্কিকে স্বৈরশাসক বলাকে মিথ্যা ও বিপজ্জনক বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর। সুইডেনের প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টের কথাকে ভুল উল্লেখ করে বলেন, জেলেনস্কি গণতান্ত্রিকভাবে নির্বাচিত। এদিকে এক ভিডিও বার্তায় ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বিশ্ব এখন দুটো পছন্দের একটি বেছে নেয়ার অবস্থায় আছে, হয় সবাই পুতিনের পাশে দাঁড়াবে আর নয়তো শান্তি বেছে নিতে হবে। অন্যদিকে ইউরোপীয় নেতাদের ওপর কর্তৃত্ব দেখানোয় ট্রাম্পের প্রশংসা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। দীর্ঘ টালবাহানার পর দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে রেখা গুপ্তকে বেছে নিয়েছে বিজেপি। সুষমা স্বরাজ, শীলা দীক্ষিত, অতীশির পর রেখাই হচ্ছেন দিল্লির চতুর্থ নারী মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার রামলীলা ময়দানে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে নতুন মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার অন্য সদস্যরা শপথ নেবেন। দিল্লি বিধানসভার ভোট গণনা হয়েছিল 8 ফেব্রুয়ারি। একাধিক দাবিদারের মধ্যে মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেওয়া হবে তা ঠিক করতে যথেষ্ট সময় নেয় বিজেপির শীর্ষ নেতৃত্ব। বুধবার পার্লামেন্টের বোর্ডের বৈঠক বসে। এরপর বোর্ড মনোনীত পর্যবেক্ষকেরা নির্বাচিত বিধায়কের সঙ্গে কথা বলেন। এরপর বসে পরিষদীয় দলের বৈঠক। সেদিনই স্থানীয় সময় রাত 8:30টায় নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হয়।
দিল্লির রাজনীতিতে খুব একটা পরিচিত মুখ নন রেখা গুপ্ত। এবারই প্রথম টিকিট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। কলকাতায় হলুদ ট্যাক্সির সংখ্যা দিন দিন কমছে। হলুদ গাড়ির সঙ্গে শুধু কলকাতা নয়, বাংলাদেশ সহ বিভিন্ন পর্যটকের রয়েছে নানা স্মৃতি। গত এক দশক ধরে আধুনিক গাড়ি আর ক্যাব সার্ভিসের ভিড়ে বর্তমানে হলুদ ট্যাক্সি বিলুপ্তির পথে। এক সময়ের অভিজাত্যের চিহ্ন এই ট্যাক্সিকে টিকিয়ে রাখতে সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে চুক্তি করেছে বেসরকারি একটি সংস্থা। এতে হলুদ ট্যাক্সিকে নতুন করে রাস্তায় নামানোর পরিকল্পনার কথা রয়েছে। কলকাতা থেকে বিস্তৃত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। হলুদ ট্যাক্সির সঙ্গে কলকাতা শহরের রয়েছে অন্যরকম এক সখ্যতা। এই ট্যাক্সি ঘিরে এখানকার মানুষের কত শত স্মৃতি। শুধু কলকাতাবাসী নন, শহরটিতে এসেছেন আর হলুদ ট্যাক্সিতে ওঠেননি এমন মানুষ পাওয়া কঠিন। সত্যজিৎ রায়, মৃণাল সেনের অসংখ্য কালজয়ী ছবিতেও দেখা মেলে এই হলুদ রঙের ট্যাক্সির। তবে নামি দামি আর আধুনিক সব গাড়ির ভিড়ে স্মৃতি বিজড়িত এই ট্যাক্সি দিন দিন হারিয়ে যাচ্ছে। ডিজেল চালিত কলকাতা শহরের অন্যতম জনপ্রিয় এই গণপরিবহনের প্রস্তুতিকারী সংস্থা হিন্দ মোটর। 10 বছর আগেও কলকাতায় 1 লাখেরও বেশি ট্যাক্সি দেখা গেলেও সে সংখ্যা এখন কমে দাঁড়িয়েছে মাত্র 15 থেকে 20 হাজারে। প্রতিষ্ঠানটি 2014 সালের মে মাসে গাড়ি উৎপাদন পুরোপুরি বন্ধ করে দেয়। এদিকে শহরের পরিবহন আইন অনুযায়ী 15 বছরের পুরানো কোনো গাড়ি সড়কে চলতে দেওয়া হয় না। নতুন করে উৎপাদন না হয় প্রতিদিনই অনেক গাড়ির রুট পারমিট বাতিল হয়ে যাচ্ছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে নতুন গাড়ির অ্যাপ সার্ভিস প্রতিযোগিতাও। তাই এক সময়ের আভিজাত্যের চিহ্ন হলুদ ট্যাক্সি আজ বিলুপ্তির পথে। এমন বাস্তবতায় সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে বেসরকারি একটি সংস্থার চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী হলুদ ট্যাক্সিকে নতুন করে রাস্তায় নামানোর পরিকল্পনার কথা বলা হয়েছে। এ নিয়ে চালকদের মাঝে যদিও দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। একটা হলুদ ট্যাক্সি তো অন্য জায়গায় অন্য সিটিতে তো নেই, এই হলুদ ট্যাক্সি কলকাতাতেই চলে, বহু প্রাচীন সময় থেকেই চলছে। কলকাতার ঐতিহ্য মনে হয়, কারণ আমরা ছোট থেকে এটাই পেয়েছি না। হলুদ ট্যাক্সি থাকবে, হলুদ ট্যাক্সি একটা ঐতিহ্য, এটা মানে ব্রিটিশ আমলের একটা ইয়ে রয়েছে, এটা তো থাকা দরকার, কিন্তু অ্যাম্বাসেডারের মতো মজা কোনো গাড়িতে নেই। হলুদ ট্যাক্সির সঙ্গে স্থানীয়দের পাশাপাশি কলকাতায় নানা কাজে আসা বাংলাদেশিদেরও স্মৃতি জড়িত। তাদের কণ্ঠেও শোনা যাচ্ছে হতাশার স্বর। ঐতিহ্যটা নষ্ট হয়ে যাবে। কলকাতার আসলেই যে হলুদ ট্যাক্সি দেওয়া চলতে হয়, মনে চাই অ্যাম্বাসেডার ট্যাক্সিতে খুব ভালো। ভারতের প্রাচীনতম শহর কলকাতার রাস্তায় 1962 সাল থেকে চলছে হলুদ গাড়িটি। প্রাচীন শহর কলকাতার আভিজাত্যের প্রতীক ছিল এক সময়কার অ্যাম্বাসেডার, এবং পরে এই অ্যাম্বাসেডার গণপরিবহন হিসেবে হলুদ ট্যাক্সিতে পরিণত হয়, যা ক্লাসিক কলকাতার অন্যতম নিদর্শন। আর এই নিদর্শনকে নতুন মোড়কে এবার হাজির করতে চলেছে রাজ্য সরকার। কলকাতার শিয়ালদা স্টেশনের ট্যাক্সি স্ট্যান্ড থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। আজ শুরু বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন। প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ ভারত। প্রতিপক্ষ নিয়ে বাড়তি চিন্তা না করে নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে নজর বাংলাদেশের। কোনো একক ক্রিকেটার নয়, বরং ভারতের পুরো দল নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে টাইগাররা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3টায়। চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতেই বিতর্ক। ম্যাচের আগের দিন বাংলাদেশ অনুশীলন করেছে স্টেডিয়ামের পাশে আইসিসির একাডেমি মাঠে, আর ভারত পেল ম্যাচ ভেন্যুতে প্র্যাকটিসের সুবিধা। বাংলাদেশ উইকেট দেখারও সুযোগ পায়নি, সেখানে ভারতের জন্য মূল মাঠের 3টি উইকেট উন্মুক্ত করে দেয়া হয়। অবশ্য এই রীতি নতুন নয়, আইসিসি ইভেন্টে বরাবরই সুবিধা পেয়ে আসছে টিম ইন্ডিয়া। বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুটাই করছে টুর্নামেন্টের হট ফেভারিট ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। সাম্প্রতিক সময়ে যে ম্যাচ বেশ উত্তাপ ছড়ায়, যার আজ কিছুটা হলেও টের পাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক। যদিও বিগ ম্যাচের আগে ভয় ডর নয়, আত্মবিশ্বাসী টাইগার দলপতি। উইকেট যেরকম থাকবে ওই অনুযায়ী খেলা চেষ্টা করব আমরা, বাট আমার মনে হয় যে স্পেশালি যারা ওপরের দিকে ব্যাটিং করে এদের লম্বা ইনিংস খেলাটা খুব ইম্পর্টেন্ট। যখন আমরা এই ওপরের শুরুটা ভালো করতে পারবো তখনই দেখা যাবে যে একটা বড় রান করা সম্ভব।
যে কোনো ম্যাচের আগে চিরাচরিত এক প্রশ্ন, কেমন হবে বাংলাদেশের একাদশ? প্রতিপক্ষ ভারত বলেই কোনো পরীক্ষা নিরীক্ষা করছে না টিম ম্যানেজমেন্ট। প্রস্তুতি ম্যাচ না খেলা মাহমুদুল্লাহ এদিন মাঠে গেলেও অনুশীলন করেননি, তবে থাকবেন শুরুর একাদশে। ভারতের বোলিং আক্রমণ স্পিন নির্ভর হলেও বাংলাদেশ মাঠে নামবে 3 পেসার নিয়ে। প্লেয়াররা তাদের প্ল্যান কিভাবে এক্সিকিউট করবে এটা নিয়ে বেশি ফোকাস থাকে এবং মাঠে যত কাম থাকা যায় ওই জিনিসটা নিয়ে চিন্তা করে সবাই। দু দলের শেষ 5 ম্যাচে 3টায় জয় আছে বাংলাদেশের। অবশ্য এসব যে টিম ইন্ডিয়াকে খুব একটা ভাবাচ্ছে না তা সহজেই অনুমেয়। ম্যাচের আগে রোহিতের 20 মিনিটের সংবাদ সম্মেলনে বাংলাদেশ নিয়ে প্রশ্ন ছিল না একটাও। দুবাইয়ের উইকেট কিছুটা স্পিন বান্ধব, যার কারণে ভারতের স্কোয়াডে আছে 5 স্পিনার। কন্ডিশন বা উইকেটের আচরণ নিয়েও একেবারেই চিন্তিত নন রোহিত শর্মা। যে কোনো আইসিসি টুর্নামেন্ট আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তবে ট্রফি জিততে হলে অনেক পরিশ্রম করতে হবে। আমাদের লক্ষ্যটাও থাকবে সেদিকে। কন্ডিশন নিয়ে খুব একটা ভাবছি না, আবহাওয়া যেমনই হোক আমাদের মানিয়ে নেওয়ার সামর্থ্য আছে। ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির সবগুলো ম্যাচই খেলবে দুবাইয়ে, যে ভেন্যুতে কখনোই কোনো ওয়ানডে হারেনি রোহিত কোহলিরা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ফসলি জমিতে আবাসন বাণিজ্য, ঢাকার আশঙ্কাজনক হারে কমছে কৃষি আবাদ। মেগা প্রকল্পে মনোযোগ থাকলেও নজর নেই খাদ্য উৎপাদনে, নীতিমালা না থাকায় সুযোগ নিচ্ছে পুঁজিপতিরা। এবং পরিবেশ দূষণকারী ধনী দেশগুলোর কাছে বাংলাদেশের পাওনা $5.8 ট্রিলিয়ন। অ্যাকশনএইডের প্রতিবেদন, উন্নয়নের নামে প্রায় $78 বিলিয়ন বিদেশি ঋণের ফাঁদে জর্জরিত। এই ছিল সকালের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।